মনে করুন ট্রাফিক জ্যামে বসে আপনি মোবাইলে কোনো একটা কন্টেন্ট দেখছেন। যদিও ট্রাফিক জ্যামে বা রিক্সায় বা যে কোনো জায়গায় বসে বসে মোবাইল ব্যবহার করাটা সুবিধার কোনো কাজ না, কিন্তু তাও ধরুন আপনি দেখছেন, এটা নিউজ হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, কোনো একটা রিলস হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে। তো সেটা শেষ হলো, শেষ হতেই স্ক্রল করতে না করতেই আরেকটা ভিডিও চলে আসলো, অথবা আগেরটা শেষ হয়নি এমন সময় আরেকটা ভিডিও শুরু হয়ে গেল। দেখা গেল প্রথমবারে আপনি যে ভিডিওটা দেখেছেন এবারে তার সাথে আরেকটু বিশ্লেষণ আছে। আপনার মনে হলো আচ্ছা আমি তো তাহলে এই ব্যাপারটা বুঝে গেলাম, আমি যেটা দেখছিলাম সেটা নিয়ে নতুন একটা জ্ঞান তৈরি হলো আমার কাছে। এবং ওই জ্যামে বসে বসেই কিন্তু আরও খানিকটা সময় পার হয়ে গেল, বা সারাদিনে বিভিন্ন সময় আরও কিছু কন্টেন্ট দেখে আপনি একটা স্পেসিফিক বিষয়ে অনেক কিছু বুঝে যাবেন এবং সিদ্ধান্তেও চলে আসবেন। কিন্তু এই সিদ্ধান্তটা আপনি আসলে নিজে নিজে নেননি, আপনাকে কায়দা করে নেওয়ানো হচ্ছে। আর এই কায়দাটার নাম কি? অ্যালগরিদম। বিশ্বজুড়ে যদি তাকান, গত বেশ কয়েক বছর ধরে সংবাদের এক বিকল্প মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি আপনার যেই ডিভাইস থেকেই হোক না কেন, এশিয়া পোস্ট এক্সপ্লেনারের এই যে ভিডিওটি যে দেখছেন সেটিও কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটিও অ্যালগরিদমের জটিল বিন্যাস এবং প্রভাবই বটে। এবং অ্যালগরিদম কিভাবে আসলে আমাদের এই রাজনৈতিক চিন্তাভাবনা বা দৃষ্টিকে প্রভাবিত করছে সে বিষয়ে আজ বিস্তারিত আলাপ থাকছে। সাথে আছি আমি সামিউল মেহেদী। আচ্ছা, আপনি শেষ কবে নিজের স্বাধীন ইচ্ছায় কোনো ধরনের রাজনৈতিক মতামত তৈরি করেছেন? আপনি কি আসলেই কোনো দল বা কোনো নেতাকে সমর্থন করছেন আপনার নিজস্ব যুক্তিবুদ্ধি দিয়ে, নাকি আপনার অজান্তেই আপনার চিন্তা বা আপনার সিদ্ধান্ত বা আপনার যেই ভাবনা সেটা অন্য কিছু তৈরি করে দিচ্ছে? আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফেসবুক, এক্স, টিকটক বা ইউটিউবে স্ক্রল করি, আরও অনেক কিছু আছে। আমরা ভাবি এই নিউজ ফিড কিন্তু আমার নিজের পছন্দের দুনিয়া, আমি যেভাবে দেখছি, আমি যা খুঁজে পেতে চাচ্ছি আমি সেগুলোই পাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো এই পর্দার আড়ালে বসে থাকা অত্যন্ত শক্তিশালী কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যালগরিদম ঠিক করে দিচ্ছে আপনি আজকে কার উপরে রাগ করবেন, আপনি আজকে কার উপরে খুব খুশি হয়ে উঠবেন, আপনি আজকে কোন খবরটিকে দেখে বিশ্বাস করবেন যে হ্যাঁ এটাই সত্য, এবং আগামী নির্বাচনে আসলে কাকে ভোট দেওয়া উচিত, কিভাবে ভোট দেওয়া উচিত, কোন জায়গায় কে জিতবে, কোন জায়গায় কে হারবে, এই সমস্তটা যে আপনি যেভাবে নির্ধারণ করে দিবেন এটা আসলে অ্যালগরিদম ঠিক করে দেবে। এখন সহজ কথায় আসি, অ্যালগরিদম নিয়ে এত যে কথাবার্তা হচ্ছে এটা আসলে কি? এটা এক ধরনের গাণিতিক নির্দেশনা বলি। আমরা যারা আসলে রকেট সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং খুব বেশি বুঝি না তাদের জন্য খুব সহজভাবে যদি আমি বলে দিই, সেই ক্ষেত্রে বলা যায় যে এটি আসলে আপনি কেমন বা আপনার আচরণটা কেমন সেটিকে বিশ্লেষণ করে। সোশ্যাল মিডিয়ার মূল উদ্দেশ্যটা হলো আপনাকে 24 ঘন্টার মধ্যে পারলে 26 ঘন্টা স্ক্রিনে আটকে রাখা, যাকে টেকনোলজির ভাষায় বলা হয় ইউজার এনগেজমেন্ট। আপনি যত বেশি সময় অ্যাপে থাকবেন, যত বেশি সময় ইউটিউবে কোনো একটা ভিডিও দেখবেন, ফেসবুক থাকবেন, যত বেশি তারা বিজ্ঞাপন দেখাতে পারবে তারাও তত বেশি বেশি আয় করতে পারবে। এখন আপনি কোন পোস্টে একটু বেশি সময় থামলেন, কোন একটা ভিডিও একটু বেশি টেনে দেখলেন, কোন লিঙ্কে ক্লিক করলেন, কোন লিঙ্কে ক্লিক করলেন না, কোন লেখাটা পড়তে গিয়ে পড়ছেন, কোনটায় পড়ছেন না, কতক্ষণ থাকছেন না, সমস্ত কিছু রেকর্ড হয়। এই অ্যালগরিদম আপনার রাজনৈতিক বিশ্বাস জানে না, আপনার নাম জানে না, কিন্তু সে আপনাকে চেনে, সে জানে যে কোন জিনিসটা আপনাকে স্ক্রল করতে বাধ্য করে, সে সেই বিষয়টাই আপনাকে দিয়ে স্ক্রল করায়, সেই বিষয়টাই আপনাকে আরো বেশি করে দেখায়, যাতে করে আপনি সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নিতে পারেন। এবং আপনাকে স্ক্রিনে আটকে রাখার জন্য সবচেয়ে সহজ উপায়টা আসলে কি? আমাদের মনস্তত্ত্ব বলে যে আমরা শান্ত বা যুক্তিপূর্ণ কোনো কথার চেয়ে রাগ, ঘৃণা, ভয় এবং চরমপন্থী যেই তথ্যগুলো এগুলোর প্রতি দ্রুত আকৃষ্ট হই। এবং অ্যালগরিদম আমাদের এই দুর্বলতাটা খুব ভালো করে জানে এবং সেটাকে খুব ভালোভাবে প্রয়োগও করে। ধরুন আপনি কোনো একটি রাজনৈতিক দলের একটি নেতিবাচক খবরের নিচে 3 সেকেন্ড বেশি সময় থামলেন বা একটা রাগের একটা ইমোজি দিলেন, এত ভয়ঙ্কর একটা খারাপ একটা কাজ করলো, অ্যালগরিদম ধরে নেবে যে আপনি এই ধরনের কন্টেন্টটা পছন্দ করছেন। ব্যাস, এরপরে কিন্তু আপনার ফিডে ওই দলের বিরুদ্ধে অনেক ধরনের নেতিবাচক খবর আসতে থাকবে, অনেক ধরনের কন্টেন্ট আসতে থাকবে, এমন কিছু কন্টেন্ট চলে আসবে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা আসলে ওইটার সাথে সম্পৃক্ত, কিন্তু আসলে জিনিসটা কিন্তু একটা আরেকটার সাথে খুবই গভীরভাবে জড়িত। এবং সে আপনাকে একই ধরনের আরো অনেকগুলো খবর বারবার সামনে এনে দেবে, যাতে করে একটা সময় আপনি একটা সিদ্ধান্তে চলে আসবেন। এই যে আপনি অনেক খবর দেখে ফেলছেন, অনেক ধরনের ইনফরমেশন নিজের মধ্যে তৈরি করছেন, এর ফলে একটা টেকনিক্যাল জিনিস তৈরি হয়, এটাকে বলা হয় ইকো চেম্বার, অর্থাৎ একটা প্রতিধ্বনির মতো ঘর। অর্থাৎ আপনি যা বিশ্বাস করতে চান ইন্টারনেটের দুনিয়া আপনাকে কেবল সেটাই দেখাচ্ছে, এবং আপনার উল্টো দিকের যেই সত্য বা ভিন্ন মত সেটাকে আপনার চোখ থেকে
পুরোপুরি আড়াল করে দিচ্ছে। এখন অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা বোঝার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। বাস্তবে বিষয়টি অনেক সহজ। ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স বা ফেসবুক প্রায় সব ধরনের প্ল্যাটফর্মেই কন্টেন্টের গুরুত্ব নির্ধারণ করে ব্যবহারকারীর যেই সম্পৃক্ততা, সেটার অনেক ধরনের এনগেজমেন্ট সিগন্যাল আছে, সেটা অনুযায়ী এগুলো চলে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়াচ টাইম, অর্থাৎ আপনি একটি ভিডিও বলুন বা কন্টেন্ট বলুন সেটি কতক্ষণ ধরে এবং কিভাবে দেখলেন। এছাড়া আরও রয়েছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ কতজন সেই কন্টেন্টে ক্লিক করছে। সেভ করা, শেয়ার করা, মন্তব্য করা, রিয়াকশন দেওয়া, এগুলো বিশেষ গুরুত্ব পায়। কতক্ষণ কোনো একটা কন্টেন্টে একজন মানুষ স্টে করছেন সেটাও একটা জটিল বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আবেগপ্রবণ যেই কন্টেন্টগুলি সেগুলো কিন্তু সাধারণত অনেক বেশি ভালো ফলাফল করে ইন টার্মস অফ ভিউজ অ্যান্ড রিয়াকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস। ক্ষোভ, ভয়, উত্তেজনা, নৈতিক ক্ষুব্ধতা, এসব আবেগ মানুষকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ করে। অন্যদিকে জটিল কোনো বিষয়ে ভারসাম্যপূর্ণ এবং সংযত যে বিশ্লেষণগুলো হয় সেগুলো সাধারণত কম শেয়ার হয়। মানুষজন ইনফ্যাক্ট এই বিষয়গুলো নিয়ে অতটা আগ্রহীও হয়ে ওঠে না, এটা কিন্তু আমরা সচরাচর দেখেই থাকি। তাই অ্যালগরিদম রাজনৈতিক অর্থে ঠিক পক্ষপাত দুষ্ট তা বলা যায় না, বরং এটি তীব্রতার পক্ষে পক্ষপাতী। মানে আপনি আসলে যে এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড, আপনি যার প্রতি পক্ষ দেখাচ্ছেন, অ্যালগরিদম কিন্তু আপনাকেই সেই পক্ষটা দেখিয়ে দিচ্ছে। আমরা দেখেছি যে কোনো বড় আন্দোলনই শুধুমাত্র নয়, বরং খুবই ছোট ছোট ঘটনা, সেগুলোতেও কিন্তু আসলে রাজনৈতিক যে কন্টেন্টগুলো বা যে কোনো উস্কানো টাইপের যে কন্টেন্টগুলো, সেগুলো একটি ভয়াবহ চালিকা শক্তি হয়ে ওঠে। এবং স্বাভাবিকভাবেই এর কিন্তু পজিটিভ দিকের সাথে সাথে অনেক ধরনের নেগেটিভ দিকও রয়েছে। যখনই দেশে কোনো রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, তখন স্বার্থান্বেষী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অডিও বা ভিডিও তৈরি করে। এর ভুরি ভুরি উদাহরণ আমরা দেখেছি। আর অ্যালগরিদম সেই বিতর্কিত কন্টেন্টগুলোকে কোনো ফিল্টার ছাড়াই লাখ লাখ মানুষের ওয়ালে ছড়িয়ে দেয়, কারণ এগুলো দ্রুত ভাইরাল হবে। আপনি যদি ভাবেন যে এই সমস্যা শুধুমাত্র তৃতীয় বিশ্বের বা আমাদের মতো যে দেশগুলো রয়েছে তাদেরই শুধুমাত্র রয়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। বিশ্বের সবচেয়ে তথাকথিত শক্তিশালী গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো কিন্তু আজকে অ্যালগরিদমের কাছে জিম্মি। যুক্তরাজ্যে সাউথপোর্টের ঘটনার পর আমরা দেখেছি কিভাবে এক্স বা টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মে একটি ভুয়া পরিচয় এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হলো। অ্যালগরিদম সেই ভুল তথ্যকে এত দ্রুত বুস্ট করেছে যে পুরো যুক্তরাজ্য জুড়ে ডানপন্থী এবং অভিবাসী বিরোধী তীব্র সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়ে। এমনকি এলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিরা যখন উস্কানিমূলক পোস্ট করেন, অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে কোটি কোটি মানুষের ফিডে টপ প্রায়োরিটি দিয়ে দেখায়। এখানে যুক্ত হয়েছে ট্রল ফার্ম এবং বট অ্যাকাউন্টস। রাশিয়া, চায়না এবং বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত হ্যাকাররা হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট খুলে অ্যালগরিদমকে ম্যানিপুলেট বা প্রভাবিত করে। তারা পশ্চিমা দেশগুলো নির্বাচনের আগে সমাজকে বর্ণ, ধর্ম বা রাজনৈতিকভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলার জন্য কন্টেন্ট তৈরি করে এবং সেগুলো বাজারে ছড়িয়ে দেয়। অ্যালগরিদম বুঝতেই পারে না যে এগুলো আসলে মানুষ না বট না সে কি করছে, সে শুধু দেখে যে এগুলো কত কত শেয়ার হচ্ছে, কারা কারা এটা দেখছে। কাজেই সে আসলে এই জিনিসপত্রগুলোকে এমনভাবে ছড়িয়ে দেয় যে যার ফলে সমাজে এক ধরনের পোলারাইজেশন বা মেরুকরণ, সহজ কথায় বলতে গেলে চরম দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। মানুষ এখন আর প্রতিপক্ষের যুক্তি শুনতে চায় না, কারণ তার ইকো চেম্বার তাকে শিখিয়েছে যে আমি যা বিশ্বাস করি তার বিপরীতে যে রয়েছে সেই শত্রু, সেই মন্দ। আপনি কাকে ভোট দেবেন এই সিদ্ধান্তটি আজ আর আপনার একার নয়। গত 6 মাস ধরে অ্যালগরিদম আপনাকে যে হাজার হাজার সূক্ষ্ম সাবলিমিনাল মেসেজ, ভিডিও, মিমস দেখিয়েছে এবং আরও অনেক ধরনের নিউজ বা কন্টেন্ট দেখিয়েছে, তা আসলে আপনার অজান্তেই আপনার মনে এক ধরনের বায়াস তৈরি করে ফেলেছে। কোনো নির্দিষ্ট দলের প্রতি সেটা ভালোবাসা হয়ে উঠতে পারে, কোনো নির্দিষ্ট দলের প্রতি তীব্র ঘৃণাও হয়ে উঠতে পারে, বা আপনি কোনো একটা সিদ্ধান্তে আসলে একরকম ছিলেন, সেই সিদ্ধান্ত থেকে আপনি পরিবর্তিত হয়ে যেতে পারেন। অর্থাৎ ব্যালট বাক্সে সিল মারার অনেক আগেই অ্যালগরিদম কিন্তু আপনার মস্তিষ্কের ভেতরে সিল মেরে দিয়েছে। দেখা যায় যে একই শহরে বসবাসকারী 2 জন ব্যক্তি তারা একই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, কিন্তু কোন একটা স্থানীয় ইস্যু নিয়ে দেখা যাচ্ছে একই ঘটনা, সেটা নিয়ে 2 জন সম্পূর্ণ 2 রকমের মতামত ধারণ করছেন। কেউই কিন্তু মিথ্যা বলছেন না, ইচ্ছাকৃতভাবে কেউ ভুয়া কোনো তথ্যও বের করেনি। শুধুমাত্র তাদের বাস্তবতার যে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ, সেটা তাদের জন্য আলাদা করে বাছাই করে উপস্থাপন করা হয়েছে এবং সেটা করেছে অ্যালগরিদম। এই কারণে অনেক মানুষ অবাক হয়ে যান যখন তারা নিজেদের ডিজিটাল পরিবেশের বাইরে এসে এমন কোনো মানুষের মুখোমুখি হন যার সঙ্গে তার মতামত কোনোভাবেই মিলছে না, এবং তখন দেখা যায় যে তারা খুবই সহিংস একটি অবস্থানে চলে যান। এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়াটাই হচ্ছে এক ধরনের প্রতিরোধ, কারণ প্রতিরোধটা কিন্তু আমাদের করতে হবে। অন্যথায় আমরা এই জিনিসগুলো নিয়ে এরই মধ্যে আমরা যথেষ্ট প্রভাবিত, কিন্তু এই প্রভাবটা আরও যতটা কমানো যায় সেটাই আমাদের জন্য জরুরি।
আমরা ইচ্ছাকৃতভাবে এমন কোনো তথ্যসূত্র খুঁজতে যাব না যা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয় বা আমাদের বিশ্বাসকে একদম ঠিকঠাক রেখে দেয়। আমরা সন্দেহ করব, আমরা বোঝার চেষ্টা করব যে এই কন্টেন্টটা আমি কেন দেখছি, এই কন্টেন্টটা কি আমি আসলে দেখতে চাচ্ছি নাকি আমাকে দেখানো হচ্ছে। ক্ষোভ বা রাগকে আমরা সঙ্গে সঙ্গে শেয়ার করার বদলে আমরা ভাবনা চিন্তা করার খোরাক হিসেবে দেখব। আর মাঝে মাঝে অ্যালগরিদমের পরামর্শের বাইরে গিয়ে নতুন কিছু খুঁজে দেখব। এগুলো কিন্তু অ্যালগরিদমকে একেবারে থামিয়ে দিবে এমন না, কিন্তু তার কাজটাকে কঠিন করে তুলবে। আর সেই কঠিন করে তোলার জন্য আমাদের কি করতে হবে? একটু চিন্তা, একটু ভাবনা, একটু সচেতন হওয়া।